জানি না কেন আমার শ্বশুর রোজ রাতে আমার ননদের ঘরে যেত। এর কারণ জানার জন্য একদিন আমি রাতে লুকিয়ে লুকিয়ে আমার ননদের ঘরে যাই। তারপর আমি যা দেখি সেটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। দরজার বাইরে দাঁড়িয়ে আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমার শ্বশুর আমার ননদের সাথে। আমি লোকের মুখে শুনেছিলাম যে বিয়ের পর মেয়েদের জীবন খুব কঠিন হয়ে যায়, মেয়েরা পর হয়ে যায়, আর যে বাড়িতে তারা বউ হয়ে যায় সেখানে তাদের বাড়ির মেয়ের মতন ভালোবাসা দেওয়া হয় না। তবে এই ব্যাপারে আমি খুব ভাগ্যবতী ছিলাম, আমি খুব ভালো শ্বশুরবাড়ি পেয়েছিলাম। আমার শ্বশুরবাড়িতে মাত্র 3 জন লোক ছিল, আমার স্বামী, আমার শ্বশুর আর আমার ননদ। আমার শ্বশুরমশাই খুব ভালো ছিলেন, তিনি খুব নরম মেজাজের ছিলেন। উনি খুব কম কথা বলতেন, আর যখনই কথা বলতেন খুব আস্তে আস্তে কথা বলতেন। ওনাকে আমি কখনো জোরে কথা বলতে শুনিনি। আজ আমি তাড়াতাড়ি রান্নাবান্না সব শেষ করে আমার স্বামীর বাড়ি ফেরার অপেক্ষায় বসেছিলাম। হঠাৎ খুব জোরে বৃষ্টি শুরু হয়। আমার চিন্তা হতে থাকে যে আমার স্বামী ঠিকমতো বাড়ি আসতে পারবে কিনা। তখন খুব জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। আমার বিদ্যুৎ চমকানো খুব ভয় লাগে। আমার বিয়ের পরেই প্রথম এত জোরে বৃষ্টি আর বিদ্যুৎ চমকায়। আমি ভেবেছিলাম যে বিয়ের পর প্রথম যেদিন বৃষ্টি হবে সেদিন আমি আমার স্বামীর সাথে খুব এনজয় করব, কিন্তু তা আর হলো না। কিছুক্ষণ পর আমার স্বামী আমাকে ফোন করে জানায় যে রাস্তায় খুব জল জমে গেছে, তাই সে আজ রাতে বাড়ি ফিরতে পারবে না। আজ রাতটা সে তার অফিসে কাটাবে। এটা শুনে আমি একটু ঘাবড়ে যাই। আমি গিয়ে আমার শ্বশুরমশাইকে জানাই যে রাহুল আজ বাড়ি আসতে পারবে না। বাবা বললেন, কোনো ব্যাপার নয় বৌমা, তুমি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো। আমি আমার ঘরে চলে আসি, কিন্তু একা একা ঘরে আমার খুব ভয় করছিল। বাইরে জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি ঘরের এক কোণায় জড়সড় হয়ে বসেছিলাম। বিদ্যুতের আওয়াজে আমার খুব ভয় লাগে। সারা রাত আমি এভাবে একা কি করে কাটাবো? হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি আসে। আমি ভাবি, আমি যদি আজ রাতটা আমার ননদ মায়ার ঘরে গিয়ে কাটাই তাহলে কেমন হয়? সেও তো তার ঘরে একা আছে, ভালোই হবে। আমরা দুজনে গল্প করতে করতে রাতটা কাটিয়ে ফেলবো। এই ভেবে আমি আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে আসি। আমার ননদের ঘরটা নিচের তলায় ছিল, আর আমার ঘর ছিল উপরের তলায়। আমার শ্বশুরমশাইয়ের ঘরটাও নিচের তলায় ছিল, আর উপরের তলায় তখন আমি ছাড়া আর কেউ ছিল না। চারিদিকটা খুব শুনশান লাগছিল। ঝড় বৃষ্টির কারণে কারেন্টও চলে গিয়েছিল, তাই তলাটা খুব অন্ধকার ছিল। আমি আস্তে আস্তে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম। আমার গায়ে কাঁটা দিচ্ছিল। কোনো রকমে আমি সিঁড়ি ভেঙে নিচের তলায় এসে পৌঁছি, আর আমার ননদের ঘরের দিকে চলে যাই। তার ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল না, তাই আমি খুব সহজে সেটা খুলে ফেলি আর ভেতরে ঢুকে পড়ি। ঘরের ভেতরে আমি যে দৃশ্যটা দেখি সেটা দেখে আমার চোখ কপালে উঠে যায়। প্রথমে আমার বিশ্বাস হয় না, মনে হয় আমি ঠিক দেখছি তো, কিন্তু কিন্তু এটাই বাস্তব। আমার ননদ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। তার কান্নার আওয়াজ আমার কানে আসে। সে কাঁদতে কাঁদতে আমার শ্বশুরের হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। তখন আমার শ্বশুরকে দেখে আমার একটা পিশাচ মনে হচ্ছিল যে আমার ননদের উপর অত্যাচার করছে। আমি ভাবি, একজন বাবা তার মেয়ের সাথে এমনটা কি করে করতে পারে? অনেক বছর হলো আমার শাশুড়িমা মারা গেছেন, কে জানে আমার ননদের উপর কবে থেকে এই অত্যাচার চলছে। আজ আমি বুঝতে পারি যে আমার ননদ কেন সবসময় চুপচাপ আর ভয় ভয় থাকে। আমার নাম প্রিয়া। 4 মাস হলো আমি বিয়ে করে এই বাড়িতে এসেছি। আমার স্বামী আমাকে একটা বিয়ের বাড়িতে দেখেছিল, আর আমাকে দেখেই তার পছন্দ হয়ে যায়। তারপর সে বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাড়িতে আসে। আমার বাড়ির লোকেরা রাহুলের ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানতে পারে যে তার একটা নিজস্ব ব্যবসা আছে, তার নিজের বাড়িও আছে, আর তার পরিবার খুব ছোট। আমার বাড়ির লোকেরা এই বিয়েতে রাজি হয়ে যায়। বিয়ের আগে আমরা অনেকবার ফোনে কথা বলি আর একে অপরকে জানার চেষ্টা করি। 1 মাসের মধ্যে আমাদের বিয়ে হয়ে যায়। বিয়ের আগে আমি লোকের মুখে শুনেছিলাম যে বিয়ের পর মেয়েদের জীবন খুব কঠিন হয়ে যায়, মেয়েরা পর হয়ে যায়, আর যে বাড়িতে তারা বউ হয়ে যায় সেখানে তাদের বাড়ির মেয়ের মতন ভালোবাসা দেওয়া হয় না। তবে এই ব্যাপারে আমি খুব ভাগ্যবতী ছিলাম। আমি খুব ভালো শ্বশুরবাড়ি পেয়েছিলাম। আমার শ্বশুরবাড়িতে মাত্র 3 জন লোক ছিল, আমার স্বামী, আমার শ্বশুর আর আমার ননদ। আমার শ্বশুরমশাই খুব ভালো ছিলেন, তিনি খুব নরম মেজাজের ছিলেন। উনি খুব কম কথা বলতেন, আর যখনই কথা বলতেন খুব আস্তে আস্তে কথা বলতেন। ওনাকে আমি কখনো জোরে কথা বলতে শুনিনি। একদিন রাতে আমি রাহুলকে জিজ্ঞেস করি, তোমার বোন সারাদিন তার ঘরে বসে থাকে কেন? সে কারোর সাথে কোনো কথা বলে না? রাহুল বলে, ও বরাবর এরকম ছিল না, মা মারা যাবার পর থেকে ও এইরকম হয়ে গেছে। আগেও সবার সাথে খুব ভালোভাবে মিশত, আজকালও নিজের মতন থাকতেই ভালোবাসে। তুমি ওর সাথে বেশি কথা বলতে যেও না। আমি ভেবে দেখি সেটাই ভালো হবে। এমনিতেই আমার ননদ আমার জন্য কোনো সমস্যার সৃষ্টি করতো না, তার জন্য আমার শ্বশুরবাড়িতে কোনো অসুবিধা হয়নি। আমি বন্ধুদের মুখে শুনেছিলাম
যে ননদরা বৌদিদের একদম পছন্দ করে না। তারা ভাবে অন্য বাড়ি থেকে এসে সে আমার বাড়িতে কেন হুকুম চালাবে। আমি শ্বশুর বাড়িতে আসার আগে এটাই ভেবেছিলাম যে মায়াকে নিয়ে আমার সমস্যা হতে পারে, কিন্তু এখানে এসে দেখি মায়াকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, সে নিজের মতন থাকে। আমি ঠিক করি যে আমি আর ওর সাথে নিজে থেকে কোনো কথা বলতে যাব না। আমি আমার মাকে মায়ের ব্যাপারে বলি। মা বলে, তুই অনেক ভালো শ্বশুর বাড়ি পেয়েছিস, এটা তোর সৌভাগ্য। কারোর ব্যাপারে বেশি মাথা ঘামাতে যাস না, নিজের স্বামীকে নিয়ে সুখে থাক। আমি ভেবে দেখি মা ঠিকই বলছে। তারপর থেকে আমি আর মায়াকে নিয়ে মাথা ঘামাতাম না। বিকেল হলেই আমি খাওয়া দাওয়া সেরে উপরে আমার ঘরে চলে যেতাম, আর আমি সারা রাত নিচে নামতাম না। বাড়ির মধ্যে আমার আর রাহুলের একটা আলাদা দুনিয়া ছিল। আমরা একে অপরকে নিয়ে খুব সুখে ছিলাম, তাই আশেপাশে কি হচ্ছে সেটা আমাদের চোখে পড়েনি। একদিন আমার শ্বশুরমশাই বাইরের থেকে সবার জন্য খাবার কিনে আনেন। উনি নিজের হাতে মায়াকে খাওয়ানোর চেষ্টা করেন, কিন্তু মায়ের এজি বলে আমি খাবো না। বাবা জোর করে তাকে খাওয়াতে যান। আমি দূর থেকে বসে সব দেখছিলাম। হঠাৎ মায়া রেগে গিয়ে খাবার ছেড়ে নিজের ঘরে চলে যায়। বাবা লক্ষ্য করেন যে আমি সবটা দেখছি। বাবা আমাকে বলেন, আমার মেয়ে আমার উপর খুব রেগে আছে, ওর আমার উপর খুব রাগ। ওর মনে হয় যে আমি যদি ওর মায়ের আরও ভালোভাবে চিকিৎসা করাতাম তাহলে ওর মা বেঁচে যেত, কিন্তু ওর মায়ের ক্যান্সার ছিল। আমি তাকে সুস্থ করার অনেক চেষ্টা করেছিলাম, অনেক টাকা খরচ হয়ে গিয়েছিল, কিন্তু আমি তাকে বাঁচাতে পারিনি। ও চলে যাওয়ার পর আমিও খুব ভেঙে পড়েছিলাম, আর আমার মেয়ে আমার উপর রাগ দেখিয়ে তার মাকে হারানোর দুঃখ মেটায়। আমি বাবার চোখে জল দেখতে পাই, ওনাকে দেখে আমার মায়া হয়। আমি বাবাকে বলি, আপনি চিন্তা করবেন না বাবা, সময়ের সাথে সাথে মায়া ঠিক বুঝতে পারবে যে এতে আপনার কিছু করার ছিল না। তারপর বাবা খাবারটা নিয়ে মায়ের ঘরে চলে যান। আমি সবার জন্য রাতের খাবার তৈরি করি। রান্না সেরে আমি একবার ভাবি যে আমার ননদ আর বাবার সাথে বসে গল্প করি। তারপর ভাবি যে বাবা মেয়ের মাঝখানে আমার যাওয়াটা ঠিক হবে না, আমি নিজের ঘরে চলে যাই। তারপর থেকে এটা রোজকার রুটিন হয়ে যায়। রোজ আমার ননদ তার বাবার উপর রাগ দেখাতো, আর আমার শ্বশুরমশাই তার রাগ ভাঙানোর চেষ্টা করতেন। মাঝে মাঝে আমার মনে হতো যে আমার ননদ খুব ভাগ্যবতী, সে এত ভালো একজন বাবা পেয়েছে যিনি তার সব আবদার মেনে নেয়। তার মেয়ে যা চায় বাবা তাই এনে দেয়। আমার বাবা কখনো আমাদের এত আবদার মানতেন না। আমি আমার মা বাবার 3 নম্বর মেয়ে ছিলাম, কিন্তু এমনটা নয় যে আমাদের বাবা আমাদের ভালোবাসতেন না, কিন্তু তিনি সবসময় আমাদের থেকে দূরত্ব বজায় রাখতেন। কখনো আমাদের কোনো কথা বলার হলে তিনি আমাদের মায়ের মাধ্যমে সেটা বলে পাঠাতেন। শ্বশুর বাড়িতে এসে বাবা মেয়ের এমন সুন্দর সম্পর্ক দেখে আমার একটু হিংসাই হতো, কিন্তু আমার শ্বশুর মশাইয়ের এই ভালোবাসার পেছনে যে কী উদ্দেশ্য ছিল সেটা ঝড় বৃষ্টি না হলে আমি কোনোদিনই জানতে পারতাম না। আমি সেদিন নিজের চোখে দেখি আমার শ্বশুরমশাই তার মেয়ের সাথে দৈহিক সম্পর্ক করছেন। সেদিন আমি বুঝতে পারি যে তিনি তার মেয়েকে নিজের চাহিদা মেটানোর জন্য ব্যবহার করেন। মায়া কেন তার বাবার উপর রেগে থাকে আজ আমি সবটা বুঝতে পারি। মায়ার কান্নার আওয়াজে গোটা ঘর কাঁপছিল। হঠাৎ আমার শ্বশুরের খেয়াল হয় যে ঘরে কেউ একটা এসেছে। তিনি মায়াকে ছেড়ে আমার দিকে তাকান। আমাকে দেখে ওনার হুঁশ উড়ে যায়। উনি ভাবেনি যে রাতের বেলা এই সময় আমি মায়ের ঘরে আসতে পারি। উনি ভেবেছিলেন রোজগার মতন আমি আমার ঘরেই থাকবো। আমাকে দেখে উনি ঘাবড়ে গিয়ে বলেন, বৌমা তুমি এখন এখানে, কোনো দরকার আছে? আমি তাড়াতাড়ি গিয়ে মায়ার হাতটা ধরে তাকে ওখান থেকে সরিয়ে ফেলি, আর নিজে আমার শ্বশুর মশাইয়ের সামনে গিয়ে দাঁড়াই। আমি বলি, আপনার লজ্জা করে না আপনার মেয়ের সাথে এমন কাজ করতে? আপনি তো বাবা নামের একটা কলঙ্ক। আপনার মতন বাবা যেন কোনো মেয়ে কখনো না পায়। মায়া যখন আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছিল, আমার শ্বশুর মশাই বলেন, বৌমা তোমার কোথাও ভুল হচ্ছে। মায়া নিশ্চয়ই আমার বিরুদ্ধে তোমার কান ভাঙিয়েছে, তাই তুমি আমাকে ভুল বুঝছো। আমি বলি, আপনি তো খুব নির্লজ্জ মানুষ দেখছি। এত বড় পাপ করেও আপনি গলাবাজি করছেন। আমি সবটা নিজের চোখে দেখেছি। আপনি এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যান, নইলে আমি পুলিশকে ফোন করব। পুলিশের কথা শুনে তিনি একটু ভয় পান আর চুপচাপ ঘর থেকে বেরিয়ে যান। উনি ঘর থেকে চলে যাওয়ার পর আমি গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিই। তারপর আমি এসে মায়াকে জড়িয়ে ধরি। মায়া আমার বুকে মাথা রেখে খুব কাঁদে। এতদিন ওর উপর অনেক অত্যাচার হয়েছে, এটা ওর কষ্টের কান্না। আমি ওকে কিছুক্ষণ কাঁদতে দিই। তারপরও নিজে থেকেই বলে, আমার যখন 11 বছর ছিল তখন আমার মায়ের বিয়ে এই লোকটার সাথে হয়েছিল। মায়ের কথা শুনে আমি অবাক হয়ে জিজ্ঞেস করি, তুমি আমার শ্বশুরমশাইয়ের নিজের মেয়ে না? মায়া বলে, না, আমার নিজের বাবা বিয়ের কয়েক বছর পর আমার মাকে ডিভোর্স দিয়ে দেয়, আর আমাকেও আমার মায়ের দায়িত্বে রেখে চলে যায়।
আমার মা আমার দায়িত্ব নিতে চায়নি। মা ভেবেছিল যে একা হাতে আমাকে বড় করা খুব কঠিন হবে। আমার কারণে মাকে সারা জীবন একা থাকতে হবে, সে আমার জন্য দ্বিতীয় বিয়ে করতে পারবে না। কিন্তু ভাগ্যবশত আমার মায়ের বিয়ে তোমার শ্বশুর মশাইয়ের সাথে হয়ে যায়। তিনি আমাকেও মেনে নেন আর আমার মায়ের সাথে সাথে আমারও খুব খেয়াল রাখতেন। কিন্তু কয়েকদিন পর আমি বুঝতে পারি যে আমার সৎবাবার আসল উদ্দেশ্যটা কি। আমার যখন 12 বছর বয়স ছিল তখন আমি ঠিক ভুলটা বুঝতে শিখেছিলাম। তখন আমি আস্তে আস্তে বুঝতে পারি যে আমার সৎবাবা আমাকে কি চোখে দেখেন। তিনি আমাকে ভুল জায়গায় ছুতেন। আমি আমার মাকে এই ব্যাপারে কিছু বলি না, কারণ আমি চাই না আমার কারণে মায়ের আবার বিয়ে ভেঙে যাক। আমি সবকিছু মুখ বুজে সহ্য করতে থাকি। মাঝে মাঝে তোমার শ্বশুরমশাই জোর করে আমাকে ওনাদের ঘরে শুতে বাধ্য করতেন। আর যখন আমার মা ঘুমিয়ে পড়তো তখন তিনি আমার কাছে আসতেন আর আমার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন। একদিন আমি সাহস করে মাকে সবটা বলার চেষ্টা করি, কিন্তু মা আমার কোনো কথা বিশ্বাস করে না। উল্টো মা রেগে আমাকে থাপ্পড় মারে আর বলে, তোর লজ্জা করে না তোর বাবার সম্পর্কে এমন নোংরা কথা বলতে? সে তোকে কত ভালোবাসে, আর কোনোদিন যেন এমন কথা না শুনি। আমি ভাবি আমার নিজের মা আমার কথা বিশ্বাস করছে না, তাহলে অন্য কেউ কি করে বিশ্বাস করবে? দিনে দিনে আমার সৎবাবার সাহস আরও বাড়তে থাকে। আমি যত বড় হতে থাকি তত তিনি বেশি করে আমার সান্নিধ্যে আসার চেষ্টা করতেন। একদিন উনি ওনার সব সীমা ছাড়িয়ে গিয়েছিলেন। সেদিন আমার মা বাজারে কিছু কিনতে গিয়েছিল। মা বাড়ি ফিরে এসে নিজের চোখে সব দেখে ফেলে। মা আমাকে আর আমার সৎবাবাকে ঘনিষ্ঠ মুহূর্তে দেখে ফেলে। তারপর আমি যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো। মা সব দোষটা আমার ওপর দিয়ে দেয় আর বলে আমি একটা কালনাগিনী, আমি তার সংসার ভাঙছি। আমি আমার সৎবাবাকে লোভ দেখিয়েছি, তাই উনি আমার সান্নিধ্যে এসেছেন। আমি মাকে অনেকবার বোঝানোর চেষ্টা করি যে এতে আমার কোনো দোষ নেই, আমি নিজেই এই পরিস্থিতির শিকার, কিন্তু মা আমার কথা বিশ্বাস করতে চান না। এই ঘটনাটির পর মায়ের একটা বড় শক লাগে আর মায়ের হার্ট ফেল হয়ে যায়। কয়েকদিন হাসপাতালে থাকার পরে মা নিজের প্রাণ হারিয়ে বসে। কিন্তু মারা যাওয়ার আগে মা এটা বুঝতে পারে যে আসল দোষী আমি নই, আমার সৎবাবা। মা আমার কাছে ক্ষমা চেয়েছিল, কিন্তু তাতে আমার কোনো লাভ হয়নি। মা যদি আমার কথা আগে বিশ্বাস করতেন তাহলে আমি জানোয়ারের হাত থেকে বাঁচতে পারতাম। মা মারা যাবার পর আমি ভেবেছিলাম এই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু তারপর ভাবি আমি যাব কোথায়? একজন একা মেয়ের জন্য পুরো দুনিয়াটাই খুব ভয়ঙ্কর। আমার সৎবাবার মতো লোক এই পৃথিবীতে অনেক আছে, তাই আমি নিজের ভাগ্যকে স্বীকার করে নিই আর এই বাড়িতেই থেকে যাই। আমার মা 6 বছর আগে মারা গেছেন। এই 6 বছর আমার সৎবাবা রোজ আমাকে ব্যবহার করেছেন। আমি মায়ের হাত ধরে বলি, তোমার কোনো ভয় নেই। আজকের পর থেকে তোমার সাথে আর এমনটা হবে না। তুমি যদি এসব কথা আমাকে আগে বলতে তাহলে আমি তোমাকে নিশ্চয়ই সাহায্য করতাম। মায়া বলে, আমার নিজের মা আমার উপর ভরসা করেনি, তাহলে আমি কি করে আশা করব যে অন্য কেউ আমার উপর ভরসা করবে? মায়ার মধ্যে অনেক রাগ আর অভিমান লুকিয়েছিল। তখনও বাইরে জোর বৃষ্টি পড়ছিল। আমি সেই রাতটা মায়ার সাথে তার ঘরেই কাটাই। সকাল হতেই বৃষ্টি থেমে যায় আর রোদ ওঠে। রাহুল যখন বাড়ি ফেরে তখন আমি সাহস করে তাকে সব কথা বলি। রাহুলের পক্ষে আমার কথা বিশ্বাস করাটা খুব কঠিন ছিল। রাহুল মায়াকে ছোটবেলা থেকে দেখছে, সে জানে ছোটবেলা থেকে মায়া খুব ভয়ে ভয়ে কাটিয়েছে, কিন্তু সে এটা জানতো না যে এর পেছনে তার নিজের বাবার হাত আছে। রাহুল তার বাবার সাথে কথা বলতে ওনার ঘরে যান। ঘরে গিয়ে দেখেন উনি বিছানায় শুয়ে আছেন। রাহুল তার বাবাকে ডাকে, কিন্তু তিনি কোনো সাড়া দেন না। সে বাবার গায়ে হাত দেয়, তারপর দেখে যে তার বাবার গোটা শরীর বরফের মতন ঠান্ডা। রাহুল সঙ্গে সঙ্গে ডাক্তারকে ডেকে পাঠায়। ডাক্তার এসে বলেন যে রাহুলের বাবা মারা গেছেন। উনি বুঝতে পেরেছিলেন যে এবার ওনার সত্যিটা ওনার ছেলে জেনে যাবে। উনি ওনার ছেলের মুখোমুখি হতে ভয় পেয়েছিলেন। সেই ভয়ে ওনার হার্ট ফেল করে আর উনি মারা যান। ওনার মৃত্যু মায়াকে রোজ অত্যাচারিত হওয়ার হাত থেকে তো বাঁচিয়ে দেয়, কিন্তু এতদিন ওর ওপর যেই অন্যায় হয়েছে তার দাম কে দেবে? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু ডিভোর্স দেওয়ার আগে তাদের এটা ভাবা উচিত তাদের বাচ্চাদের কি হবে, তারা সারা জীবন কিভাবে কাটাবে। আমাদের সমাজের অনেক মেয়ে মায়ার মতন সৎবাবার অত্যাচারের শিকার হয়। মা বাবাদের নিজেদের সন্তানের কথা আগে ভাবা উচিত। ভেবে দেখা উচিত যে তারা যদি আলাদা হয়ে যায় তাহলে তাদের সন্তানদের কি হবে। নিজেদের ভুল বোঝাবুঝির শাস্তি আপনাদের সন্তানদের দেবেন না, যাতে আমার শ্বশুরমশাইয়ের মতো লোকেরা আপনার সন্তানকে ব্যবহার না করতে পারে। আর কেউ যদি আশেপাশে এরকম কোনো ঘটনা দেখেন তাহলে তার প্রতিবাদ করবেন। আপনি প্রতিবাদ করলে অনেক অসহায় মেয়ের প্রাণ বেঁচে যেতে পারে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।